আবরার না চাইতেও রাজি হলো। হঠাৎ এতগুলো বছর পর আদলানের হুট করে এখানে আসার কারণ বুঝতে পারছে না। কাউন্টারের পাশে দাঁড়িয়ে কথা বলা নিরাপদ নয় বুঝতে পেরে আবরার তার অ্যাসিস্ট্যান্টকে ক্যাশ সামলানোর দায়িত্ব দিল। তারপর আদলানের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমার শিফট শেষ হতে আরও আধা ঘন্টা বাকি। পেছনে স্টাফ রুমে চলুন, ওখানে কথা বলা যাবে। কিন্তু আপনার কোনো অযৌক্তিক কথা শুনতে আমি রাজি নই। কোনো অযৌক্তিক কথা বলবো না, চলো। স্টাফ রুমের এক কোণে দুটো প্লাস্টিকের চেয়ার আর একটা ছোট্ট টেবিল। আবরার একটা চেয়ার টেনে বসে আদলানকে বসার ইশারা করলো। আদলান বসার পর রুমের ভেতরে কয়েক সেকেন্ড একটা থমথমে নীরবতা বিরাজ করলো। নীরবতা ভেঙে আবরারই প্রথম শক্ত গলায় বলল, বলুন, কি বলতে চান? 10 মিনিট সময় দিয়েছেন, তার 1 সেকেন্ডও আমি বেশি দেব না। আদলান টেবিলের উপর দুহাত রেখে কিছুটা ঝুঁকে বসল। সে সোজা আবরারের দিকে তাকিয়ে কোনো ভঙ্গিতা ছাড়া বলল, নমির ঠিকানা লাগবে আমার। আদলানের কথায় চকিতে তাকালো আবরার। সে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পরক্ষণেই তার চল শক্ত হয়ে উঠল। সে কঠোর কণ্ঠে কিছু বলতে যাবে তার আগেই আদলান থামিয়ে দিয়ে বলল, কুল, ঠান্ডা মাথায় কথা বলি। এটুকুতেই এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আবরারের মাথা ঠান্ডা হওয়ার পরিবর্তে আরো বেশি গরম হয়ে যাচ্ছে। এত কাহিনী হওয়ার পরও বলছে ঠান্ডা মাথায় কথা বলি। এ কি মানুষ? আপনি কিভাবে বলতে পারছেন ঠান্ডা মাথার কথা? কথা বলার জন্য আপনার কাছে নমিনি জীবন তুচ্ছ হলেও আমার কাছে আমার বোনের জীবন অনেক কিছু। নমির জীবন আমার কাছে তুচ্ছ? তুচ্ছ কেন হতে যাবে? অবাক কণ্ঠস্বর আদলানের। আবরার তাচ্ছিল্যের সঙ্গে বলল, তুচ্ছ নয় বলছেন? আপনার মুখে এটা মানায় না, ডক্টর আসলান। আদলান চোখ বুজে নিজেকে শান্ত করে আবার বলল, ওকে, এক্সট্রা কথা না বলি। আমি জাস্ট যেটা বলতে এসেছি আর জানতে এসেছি সেটা জেনেই চলে যাব। আবরার নিজের কথা বজায় রেখে বলল, নৌমির ঠিকানা কেন, ওর কোনো খোঁজই আমি দিব না। আপনি আসতে পারেন। আদলান অসহায় চোখে তাকালো। সবাই তো ওকে ভুল বুঝে বসে আছে, এখন কি করবে সে? সত্যটা জানতে গেলে তো নওমির মুখোমুখি হতে হবে। সে নমনীয় কণ্ঠে বলল, দেখো ভাই আবরার, আমার সত্যি নমির ঠিকানাটা দরকার। একটা বড়সড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখানে। এত বছর পর আপনার মনে হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং? আদলান দমে না গিয়ে বলল, দেখো, পুরো বিষয়টা আমাকে বলতে দাও। আমাদের দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি করা হয়েছে। কে করেছে, কেন করেছে জানি না, কিন্তু সে সফল হয়েছে, যেটা আমরা কেউই বুঝতে পারিনি এত বছর। উল্টো আমরা দুজনেই একটা চরম নোংরা পরিস্থিতির শিকার হয়েছিলাম। এখন যখন বুঝতে পারছি, এটা কি সমাধান করা উচিত না? আবরার একটা তপ্ত শ্বাস ফেলে পিঠ সোজা করে বসল। তার রাগ খুব একটা কমেনি। সে একইভাবে বলল, কে কি করছে না করেছে সেটা এখন আর আমার জানার বিষয় না। যখন নৌমি একা জীবনে লড়েছে, যখন নৌমিকে সন্দেহ করেছেন, তখন আপনাদের সত্য খোঁজার তাগিদ কোথায় ছিল? আজ সব শেষ হওয়ার পর এসেছেন সমাধান করতে। শুধু আমার দোষটাই দেখছো তোমরা, কিন্তু এখানে যে ষড়যন্ত্র হয়েছে সেটা তোমরা বুঝতে পারছো। আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম নমিকে বিশ্বাস করতে, কিন্তু সব এমন ভাবে ঘেটে গেল। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা বাদ। এখন সব ঠিক করার সময়। তুমি প্লিজ আমাকে হেল্প করো। আমরা নিজেও বুঝতে পারছি এখানে দুজনেই পরিস্থিতির শিকার। নমি ওর বোন হওয়ার জন্য মায়া লাগছে ঠিকই, কিন্তু আদলানও কম কষ্ট পায়নি। আর নমিও খোলামেলা কিছু শেয়ার করেনি, কিন্তু ওর কথায় অনেক কিছু লুকিয়ে আছে, যেগুলো একমাত্র খোলামেলা আলোচনায় উঠে আসবে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আপনাকে শুধু একটা সূত্র দিতে পারি, কিন্তু নৌমির ইচ্ছার বিরুদ্ধে আমি বা আপনি কেউ কিছু করতে পারবো না। ও যদি আপনাকে ক্ষমা না করে, তবে আমি ওর ভাই হিসাবে আপনাকে কোনোদিনও ছায়া মারাতে দেব না। আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত নৌমি যা চাইবে সেটাই হবে। আদলান চট করে আশার দৃষ্টিতে তাকালো, যেন চাতক পাখি মেঘের সন্ধান পেয়েছে। সে ব্যাকুল হয়ে বলল, নমির ইচ্ছার বিরুদ্ধে কোনো জোর করবো না আমি। সেটা নিয়ে চিন্তা নেই। ওকে আমি রাজি করাবো। তুমি আমাকে ওর সন্ধান দাও শুধু। আবরার একটু ভেবে বলল, ওর বাসার ঠিকানা আমি আপনাকে দিব না। নৌমি এক বাচ্চা নিয়ে থাকে এমনিতেই সোসাইটিতে। ওদের এমনভাবে দেখা হয় যেন অপরাধ করে ফেলেছে। তাই এমন সময় একজন পুরুষের উপস্থিতি ওরা ভালো চোখে নেবে না। আপনি যে ওর কে সেটা জানবেও না। সে আপনাকে আমি অন্য ব্যবস্থা করে দিতে পারি। কি? নমির লিটল অ্যাঞ্জেলস
কিন্ডারগার্টেনে পড়ায়। আপনি ওখানে যান, আজ দুপুরে 1টায় ছুটি হবে। তবে হ্যাঁ, মনে রাখবেন কোনো জোর জবরদস্তি নয়, কোনো রাগারাগি করবেন না। আদনান দ্রুত উঠে দাঁড়ালো, ফোন হাতে নিয়ে বেরোতে বেরোতে বলল। থ্যাঙ্কস আবরার। এরপরেই নমি আর আদনানের দেখা। আদনান এগুলো ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে গেল। অন্য দিনের চেয়ে হালকা লাগছে কিছুটা। এবার শুধু সবটা মিটমাট করার অপেক্ষায়। নমি আর ওর খোলামেলা কথা বলতে হবে, দুজনের মধ্যে কথা না হলে কখনোই ঠিক হবে না। এইদিকে নমি ঘরে আসার পর থেকেই কেমন শান্ত হয়ে আছে। সে জানে আদনান এত সহজে পিছিয়ে যাবে না। আদনানের কথা ভাবলেই কান্না পাচ্ছে তার। যদি তার ভয়টাই সত্যি হয়, আদনান কি ছেলের খোঁজ পাওয়ার কারণেই তার সামনে এসেছে? এখন নাটক করছে, নিশ্চয়ই আদনানকে ওর কাছে কেড়ে নিয়ে তারপর আগের মতো হয়ে যাবে। এই একটা মানুষ কিভাবে এতগুলো বছর পর হুট করে এসে তার গুছিয়ে নেয়া শান্ত জীবনটা আবার ওলটপালট করে দিতে পারে? নমির মনের পর্দায় একে একে ভেসে উঠতে লাগলো অতীতের সেই বিষাক্ত স্মৃতিগুলো, যেগুলো ভাবলে আদনানকে তার কাছে জঘন্য মনে হচ্ছে। কিন্তু একটাই চিন্তা, আদনান কেন ওদের কাছেই ফিরছে আবার? ও কি বিয়ে করেনি? ওর ভাবনার মধ্যেই ওর ওড়নার টান পড়ল। নমি ভাবনার সুতোয় হুট করেই ছিঁড়ে গেল। সে নিচের দিকে তাকিয়ে দেখল ছোট্ট আদনান তার মায়াবী বড় বড় চোখ দুটো তুলে মায়ের ওড়না খামচে ধরেছে। নমি চিন্তা ভুলে হেসে ওকে কোলে তুলে নিয়ে আদুরে গলায় বলল, কি হয়েছে আমার আব্বুটার? আদনান তার কচি দুটো হাত দিয়ে নমির গলা জড়িয়ে ধরল। মায়ের কাঁধে ছোট্ট মাথাটা এলিয়ে দিয়ে আধো আধো বলে বলল, তুই বৃষ্টি। আসবে তো। তুই খালামণি তো অফিসে গেছে বাবা, কাজ শেষ করে তোমার জন্য চকলেট নিয়ে একসাথে আসবে, কেমন? আদনান খুশি হয়ে মাথা তুলে হাত তালি দিয়ে বলল। তুই পুষা। নওমি ওকে ড্রয়িং রুমে নিয়ে প্লেম্যাট বিছিয়ে ওকে বসিয়ে দিল। ওর কিছু খেলনা বের করে দিয়ে বলল, তুমি খেলো, আম্মু সুজি বানিয়ে তোমায় খাওয়াবো, কেমন? আদনান খেলতে খেলতেই মাথা নাড়ালো। রান্নাঘর থেকে ড্রয়িং রুম দেখা যায়, যার কারণে নমি রান্না করতে আর আদনানকে দেখতে আলাদা শ্রম দিতে হয় না। নমি রান্না করছে আর আদনান খেলছে। নমি চুলার আঁচ কমিয়ে সুজি বাটিটা নামাতে নামাতে ড্রয়িং রুমের দিকে তাকালো। আদনান তার রঙিন পাজেল ম্যাটের ওপর বসে একটা খেলনা গাড়ি দিয়ে আপন মনে খেলছে আর মুখ দিয়ে পিপ পিপ আওয়াজ করছে। ছেলেটার এই নিষ্পাপ চঞ্চলতা দেখে নমির বুকটা জুড়িয়ে যায়। এই ছেলের জন্যই তো ও শক্ত হয়ে বাঁচতে শিখেছে। কিন্তু আদনানের কথা মনে পড়তেই বুকের ভেতরটা ধক করে উঠল। ওর কানে বাজছে আদনানের আকুল কণ্ঠে বলা একটাই কথা, আদনান আমার ছেলে, তাই না? একবার বলো প্লিজ। সে মনে মনে বলল। আমি কিছুতেই আদনানকে নিয়ে যেতে দেব না। কোন অধিকারে এখন ছেলেকে চিনতে এসেছে? আমি নূরজাহান নমি আর আগের মতো অসহায় দুর্বল মেয়েটা নই। নিজের সন্তানের জন্য আমি শেষ সীমা পর্যন্ত লড়বো। নমি রান্না শেষে ড্রয়িং রুমে আসতেই দরজায় বেল পড়ল। কেন যেন বুকটা কেঁপে উঠল ওর। দরজার দিকে এগিয়ে পিপহোল দেখল বাইরে কে আছে। তুহিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হাসল। নিজের মনেই নিজেকে বলল, কিসের ভয় পাচ্ছিলি রে নমি? সে এখানে কি করে আসবে? ধুর, মাথাটাই গেছে। দরজা খুলতেই কাক ভেজা তুহিকে দেখে বলল। তুমি এইভাবে ভিজলে কেন তুই আপু? তুহি দাঁতে দাঁত চেপে বলল। শখে ভিজেছি, সর সামনে থেকে। নমি চুপ করে সরে গেল। আড়ালে একটু হেসে নিল সে। তুহি বৃষ্টি একদম পছন্দ করে না, আর একটু আগেই বৃষ্টি এলো আর তুহি ভিজে গেল। তুই ভিতরে যেতেই দেখলো আদনান ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ও হাসতেই আদনান বলল, তুই বৃষ্টি। বলেই খিচখিচ করে হেসে দিল। তুই আদনানের কথায় ওর নাক টেনে দিল। এমনি হলে আদনান ছুটে আসতো আর তুই কোলে নিত। আর আজ একটু আলাদাই থাক না হয়, দুজনেরই জ্বরে পড়তে হবে। নমি তাওয়াল এনে বলল। নাও মাথা মুছো। এই বৃষ্টিতে বের হতে গেলে কেন? হ্যাঁ, তুই তাওয়াল নিয়ে বলল। এই অসময়ে বৃষ্টি আসবে কে জানতো? হাসপাতাল থেকে বেরোনোর সময় আকাশ একদম পরিষ্কার ছিল। মোড়ে এসে রিক্সা নিলাম, আর ঠিক তখনই কোনো জানান না দিয়ে ধরফর করে বৃষ্টি নামলো। রিক্সার হুড তুলতে তুলতেই আমি অর্ধেক শেষ। আচ্ছা বসো। আদনানের জন্য সুজি রান্না করতে গিয়ে আমি সুজির হালুয়া করেছি, খাবে? নিয়ে আই, এমনিতেও খিদে পেয়েছে খুব। আর যা ব্যস্ততা গেল না। নমি গিয়ে ওর জন্য এক বাটি নিয়ে এলো। নমিকে অদ্ভুত একরকম শান্ত দেখে তুহির মনে খটকা লাগলো। মেয়েটাকে গত 3 বছর ধরে চেনে সে, একটু হলেও বুঝতে পারে। খেতে খেতে স্বাভাবিকভাবে বলল, আজকে কেমন গেল দিন? নমি চমকে উঠল হঠাৎ এই প্রশ্ন। সে আমতা আমতা করে বলল, কেমন যাবে?
সব সময় যেমন যায়। তুই কিছু বলতে গিয়ে থেমে গেল। হুট করে চোখ বড় করে একবার আদনানের দিকে তাকালো, আরেকবার নমির দিকে। নমি সেই দৃষ্টিতে দৃষ্টি না মিলিয়ে চোখ নামিয়ে নিল। সে সন্দেহের সুরে বলল, ব্যাপার কি বলতো? কিছু হয়েছে? কি হবে? আজ ডক্টর আজলান হাসপাতালে আসেনি, অথচ উনি ডিউটি বাদ দেওয়ার লোক না। নমি চমকে বলল, তো আমি কি করবো এসব জেনে? তোর উপর তো সন্দেহ হচ্ছে আমার। আজকে তোর বিহেভিয়ারও অদ্ভুত। নমি হাসার চেষ্টা করে বলল, কি বলছো আপু? নমি, আমার কাছে লুকোনোর চেষ্টা করিস না। তোর ফেস রিড করতে আমার 1 সেকেন্ডও লাগে না। নমি চুপ করে হাত মোচড়াচ্ছে। তুহি এইভাবে তাকিয়ে আছে। নমি ভাবছে বলবে কি বলবে না। তুহিকে বলা প্রয়োজন মনে হচ্ছে, কিন্তু তুহি যা জেদি, ও না ঝামেলা করে বসে। সে অনেক ভেবে মুখ খুলল। আজকে স্কুল থেকে আসার সময় উনি মানে আহিল এসেছিল। আজ ছুটির পর স্কুলের সামনে ও আমাদের রাস্তা আটকে দাঁড়িয়েছিল। হোয়াট? ডক্টর আজলান এখানে? ও কিভাবে তোদের স্কুলের ঠিকানা পেল? আমি জানি না, ও জানতে চাচ্ছিল আদনান ওর ছেলে কিনা। আমার খুব ভয় করছে তুই আপু, ও যদি আদনানকে আমার থেকে কেড়ে নিতে চায়, এখন যদি ও জোর খাটায় আমি কি করব? তুই ছোট না নমি, যে কেউ এসে তোকে ভয় দেখালেই তুই গুটিয়ে যাবি। ও যদি বাচ্চার খোঁজ পেয়ে নাটক করতে আসে, তবে ও আজলান আজওয়াদকে মনে করিয়ে দিবি সেই পুরনো কর্মকাণ্ড। নিজেকে শক্ত কর নমি, লুকোচুরি করে কিছু হবে না। তোকে এবার মুখোমুখি দাঁড়িয়ে জবাব দিতে হবে। নমির মুখে আদনানের নামটা শুনে তুহি যেন আকাশ থেকে পড়ল। তার চোখ দুটো চড়গাছ হয়ে গেল। সে তাওয়ালেটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে ঝাঁঝালো গলায় বলে উঠল। তুহি উত্তর দিয়ে অন্যমনস্ক হয়ে গেল। তার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সে নিজে মুখ খোলেনি, তাহলে আদনান কিভাবে জানলো নমি এই স্কুলে পড়ায়? আর খুঁজেই যদি পায়, তাহলে আদনান কেন এত বছর পর এতটা ডেসপারেট হচ্ছে? নমির মতে আদনানের এমন আচরণের কোনো মানে হয় না। আদনান অন্য কাউকে হয়তো পছন্দ করত। নমি ক্লিয়ার করে কিছুই বলেনি ওকে। এখন হঠাৎ আদনানের এই হন্য হয়ে খোঁজার পেছনে নিশ্চয়ই বড় কোনো সূত্র আছে, যা তারা এখনো জানে না। আসলেই কি তাই? ওদের বিচ্ছেদের আড়ালে কি আরও সত্যি আছে? এভাবে আর কতদিন আহিল? আহিল তার বিছানায় হেলান দিয়ে বসে কোলের উপর ল্যাপটপটা নিয়ে এক মনে কি যেন দেখছিল। চুলগুলো একটু উস্কো খুস্কো। বিছানায় কাগজপত্র, জামা কাপড় আর পড়া টেবিলের ওপর কফির খালি মগটা অবিন্যস্তভাবে পড়ে আছে। তার মা এসে এসব দেখে দীর্ঘশ্বাস ফেলে। তার অগোছালো রুম গুছিয়ে দিতে দিতে বলল কথাটা। আহিল এক পলক মায়ের দিকে তাকিয়ে আবার স্ক্রিনের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, কিভাবে? আহিলের মা হাতের কাপড় রেখে ওর দিকে তাকালো। এরপর তিনি ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়িয়ে বললেন, কিভাবে মানে? এই যে নিজের চারপাশে একটা দেয়াল তুলে রেখেছিস, দিন নেই রাত নেই, শুধু হাসপাতাল আর নিজের এই ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখা। এইভাবে তোর বয়সের বাকি ছেলেদের দেখ, তারা কত ঘুরে বেড়াচ্ছে, জীবনটাকে উপভোগ করছে, আর তুই একটা বিষাদকে বুকে নিয়ে নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিচ্ছিস। কতদিন আর এভাবে থাকবি? আহিল থমকালো ঠিকই, কিন্তু মুখবিহব্বর স্বাভাবিকই রইল। নমির খোঁজ পাওয়ার কথা এখন জানালো না সে। বুকের ভিতরে এক পলকেই যেন একটা চেনা যন্ত্রণা খেলে গেল। কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে ল্যাপটপটা বন্ধ করে পাশে রাখলো। উঠে দাঁড়িয়ে বলল, আমি তো ভালোই আছি মা, কোনো কিছুতে আটকে নেই। আমার কাজ, আমার ক্যারিয়ার, আমার জীবন সব তো ঠিকঠাকই চলছে। তাহলে শুধু শুধু কেন এসব ভাবছো? মা এবার ছেলের পিঠে হাত রাখলেন। ওনার কণ্ঠস্বরটা অনেক বেশি নরম হয়ে এলো। মায়ের চোখে ফাঁকি দেয় এত সহজ নয় আহিল। তুই বাইরে যতই ভালো থাকার নাটক করিস না কেন, আমি জানি তোর মনের ক্ষতটা এখনো শুকায়নি। কিন্তু বাবা, যা হয়েছে তা তো আর ফিরে আসবে না। নিজেকে এবার একটু মুক্তি দে। আমি জানি না তোদের মধ্যে কী হয়েছে, কেন হয়েছে, কিন্তু সময়টা তো ফিরে আনা সম্ভব নয়। আর না তো। বলতে বলতে থেমে গেলেন। এগুলো গত 3 বছর ধরে করা উনার নিত্যদিনের আর্তনাদ। প্রথমে ছেলেকে ভুল বুঝেছিল, ভেবেছিল নমি চলে যাওয়ার পেছনে ছেলের কোনো হাত আছে, কারণ তারা তো দেখেছে আহিল ওকে কতটা ইগনোর করত, কতটা কষ্ট দিত। পরে ধীরে ধীরে ছেলের প্রতি নরম হয়ে গেল। মা হয় কতদিন আর রাগ ধরে রাখতে পারে? এবার যখন শুনল নমির বাবার বাড়ি গিয়ে আহিল সেসব, তখন তিনি দুটানায় পড়ে গেল।
নমিকে চেনে সে, কিন্তু নমির হঠাৎ নিরুদ্দেশ্য তাকে ভাবিয়েছিল। বর্তমানে ছেলের জন্য খুব করুণা হয়। আহিল কাবার থেকে শার্ট বের করতে করতে বলল, আম্মু আমি বাইরে যাব, তুমি খেয়ে নিও, আমি বাসায় খাবো না। আচ্ছা, তো তোর অফ ডে তাহলে কোথায় যাবি? হুট করে একটা কাজ পড়ে গেছে। বলে সে বেরিয়ে গেল। মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে তো গেল, কিন্তু কাজ হবে কি? বের হয়েই কাউকে ফোন দিল। আজকে স্কুল ছুটি। নমি তুহি বসে আছে, আদনান ঘুমাচ্ছে। মাঝে দুদিন কেটে গেল, আর আশ্চর্যজনকভাবে সেই দুদিন আহিলের ছায়াও দেখা যায়নি। ওরা ভেবে নিয়েছে, আহিল মেনে নিয়েছে যে নমি আর আদনানকে ও পাবে না। হঠাৎ ভেতরের ঘর থেকে একটা চেনা ছোট্ট কান্নার মতো আদরে আওয়াজ ভেসে এলো। আদনান উঠে গিয়েছে নিশ্চয়ই। নমি মাত্রই রান্নাঘরে গেল, তাই তুহি ভেতরের ঘরে গেল। আদনান বিছানার মাঝখানে বসে আছে, চোখ দুটো তখনও ঘুম জড়ানো। এক হাত দিয়ে চোখ ডলছে আর কান্না করছে। তুহি এগিয়ে গিয়ে বলল, কী রে বিছু, কী হয়েছে? তুহির গলা শুনে পিট পিট করে তাকিয়ে আবার কান্না জুড়ে দিল। তুহি এগিয়ে ওকে কোলে নিয়ে বলল, কী রে, কাঁদিস কেন? কাঁদিস না বাপ, চল তোকে মুখ ধুইয়ে দিই। আদনান তুহির কোল থেকে নামার জন্য ছটফট করতে শুরু করলো। তুহি ছাড়লে তো। তুহি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ওর নরম গালে টুকটুক করে কয়েকটা চুমু খেলো। তারপর আদরে গলায় বলল, কত বড় ঘুম দিয়েছে, তবুও ছটফট করছে দেখো। আদনান দরজার দিকে হাত বাড়িয়ে কান্না করতে করতে বলল, হাই আই ইউ, হা হা। তুহি হতাশ সুরে বলল, ভালো মুডে চকলেট চাইলে তুই, আর খারাপ মুডে মাম্মা। আদনান বুঝলো কি না কে জানে, তবে চোখ পিটপিট করে বোঝার চেষ্টা চালালো। তুহি আদনানকে কোলে নিয়ে ড্রয়িং রুমে আসতেই আদনান নমিকে দেখে কোল থেকে নামার জন্য ছটফট করতে লাগলো। তুহি ওকে নামিয়ে দিলে মেঝেতে পা পড়তে সে কুচকুচ করে হেঁটে গিয়ে নমির কোলের ওপর আছড়ে পড়ল। নমি হেসে ওকে জাপটে ধরে ওর পিঠে হাত বুলাতে বুলাতে বলল, আমার আব্বুর ঘুম শেষ, খালামণি উঠিয়ে দিয়েছে বুঝি? তুহি রাগ দেখানোর ভান করে বলল, তো ছেলেই উঠে পুরো বাড়ি মাথায় তুলছে, এখন খালামণির দোষ? মা ছেলে মিলে আমার সাথে ষড়যন্ত্র করছিস। নমি খিলখিল করে হেসে উঠল। মায়ের হাসি দেখে আদনানও হাসলো। সে মায়ের কোলে মুখ গুজে পড়ল। তুই পুষা। তুহি চোখ পাকিয়ে বলল, আমি পচা? চা চকলেট দিব না, আমি একা একাই খাবো। কথাটা শুনে সে চোখ দুটো গোল গোল করে নমির কোল থেকে মাথা তুলে তুহির দিকে তাকালো। ছোট মাথায় বোধহয় হিসাবটা চট করেই মিলে গেল। সে আবার নমির কোল থেকে নামার চেষ্টা করলো। নমি ছেড়ে দিতেই গুটি গুটি পায়ে তুহির কাছে গিয়ে পা জড়িয়ে ধরল। তুহি অন্যদিকে তাকিয়ে বসে রইল। তুহি ওকে কোলে নিচ্ছে না দেখে বহু কষ্টে সোফায় উঠে ওর কোলে বসলো জোর করে। তুহি তবুও ওর দিকে তাকাচ্ছে না। আদনান কাঁদো কাঁদো মুখ করে নমির দিকে তাকালো। নমি ওদের দিকেই তাকিয়ে হাসছে। এই দুইটাই পাগল। আদনান এবার তুহির গলা জড়িয়ে ধরে মুখের সামনে তার টুকটুকে লাল ঠোঁট দুটো ফুলিয়ে এমন এক মায়াবী চাহনি দিল, যা দেখে যে কোনো পাষাণের মনও গলে জল হয়ে যাবে। সেখানে তো তুহি। আদনানের চালাকি দেখে নমি হেসেই কুল পাচ্ছে না। তুহি মুখ চেপে হেসে চট করে আদনানকে জড়িয়ে ধরল। চালাক পিছু, তুই তো পচা। তার কোলে জোর করে বসা হয়েছে, আবার ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে। তুহি নরম হয়েছে বুঝতে পেরে ওর দুই গালে হাত রেখে আদনান মিষ্টি হেসে বলল, তুই বালু। তুই হেসে বলল, চকলেটের জন্য খালামণি এখন আবার ভালো হয়ে গেল তাই না? দেখলি তোর ছেলের কাণ্ড। নমি হেসে বলল, ছেলে আমার হলে কি হবে? কোলে পিঠে বড় তো তুমিই করেছো, তাই তোমার মতো হয়েছে। তুই মুখ বাঁকিয়ে সোফার পাশে রাখা ওর হ্যান্ডব্যাগটা থেকে ছোট ক্যাডবেরি চকলেট বার বের করলো। সেটা আদনানের চোখের সামনে দোলাতেই বাচ্চাটার চোখ দুটো চকচক করে উঠল। প্যাকেটটা ছিঁড়ে ওর হাতে দিয়ে ও খুশি মনে খেতে শুরু করলো। চকলেটের শেষ অংশ খেয়ে এক টুকরো তুহির দিকে বাড়িয়ে দিয়ে বলল, কাউ তুই। তুহি হেসে খেয়ে নিল। তারপর বলল, হয়েছে, অনেক চকলেট খেয়েছিস, এবার চল কাজ করবি। কাজ করে খেতে হয়, বুঝেছিস? তুহি আদনানকে কোলে তুলে নিয়ে রান্নাঘরে চলে গেল। আদনান গোল গোল চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। তুহি ওকে স্ল্যাবের উপর বসিয়ে সিঙ্কের দিকে ইশারা করে বলল, এই যে তোমার ফিটারগুলো জমে আছে, এগুলো ধুতে হবে। ফাও ফাও খাওয়া বন্ধ। আদনান তো ভারী খুশি। পানি নিয়ে খেলতে কার না ভালো লাগে।
তুই ওর হাত ধরে বোতলের মধ্যে ঢুকিয়ে বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করার চেষ্টা করতে লাগলো। আদনান খিলখিল করে হাসতে শুরু করলে নমির উপস্থিতি হয় ওখানে। বোতল ধোয়া শেষ হতেই তুই ফিটারের নীল রঙের ক্যাপ আদনানের হাতের কবজিতে চুরির মতো গলিয়ে দিতে গেল। আদনান নিজের পুচকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মহা আনন্দে পা দোলাতে দোলাতে আধো আধো বলে হাসতে হাসতে মোবাইলে দেখা ছড়া বলতে লাগলো। হাই আই ইউ হা হা। তুই তো আদনানের এই নতুন ছড়া শুনে হেসেই খুন। সে আদনানের এই পাগলামোকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য নীল ক্যাপটা ওর কবজিতে আটকে দিয়ে ওর হাতটা ধরে ডুগডুগির মতো নাড়তে নাড়তে সুর মেলালো। ডবপট্টি ডবপট্টি ডবপট্টি। আদনান হেসে চিল্লিয়ে বলল, দাবুপুত্তি দাবুপুত্তি। নমি ওদের কাণ্ড দেখে বিড়বিড় করলো। পাগলাগারো থেকে পালিয়ে এসেছে বোধহয়। ও এগিয়ে এসে বলল, হয়েছে থামো, কি শুরু করেছো দুটো? কাজকুলি। তোমার কাজ করা লাগবে না নামো। আদনান নাকচ করে বলল, না আ। তুই আপু, ঠান্ডা লেগে যাবে তো। একটুতে ঠান্ডা লাগে না, বুঝেছিস? আদনান নাম তো, ধোয়া শেষ। না। চল, খেলবি না? ধরে বেঁধে ওকে নিয়ে আসলো। এরপর আদনানকে অর্ধেক নাস্তা খাওয়াতেই ঘরের বেল বেজে উঠল। নমি ব্রুকুচকে বলল, এখন আবার কে এসেছে? আমি দেখছি। তুই উঠে পিফল দিয়ে দেখে বলল। আবরার এসেছে। নমি আদনানের দিকে 1 চামচ নাস্তা বাড়িয়ে দিয়ে বলল। ভাইয়া আসবে আগে বলেনি তো। তুই কাঁধ বাঁকিয়ে বলল, জানি না, আমায়ও কিছু বলেনি। তুই দরজা খুলতেই আবরার ভেতরে এলো। ভেতরে এসে থেমে আবার পিছনে ফিরে কাউকে ডাকলো। আসুন। তুই ভ্রু কুচকে তাকিয়ে আছে। আবরারের এই কথাই নমিও তাকালো ওদের দিকে। হঠাৎ দরজা দিয়ে একজনকে ঢুকতে দেখে চমকে গেল ওরা। তুই এক প্রকার চেঁচিয়ে বলল, আপনি? আবরার ওনাকে কেন নিয়ে এসেছো? নমি চট করে দাঁড়িয়ে গেল, সাথে আদনানকে কোলে নিয়ে দূরে সরে গেল। আর কেউ নয়, ডাক্তার আজলান আজওয়াদ এসেছে। কিন্তু আবরার কেন ওনাকে এনেছে? কেন এসেছে? নিশ্চয়ই আদনানকে নিয়ে যেতে। এত ভাবনার মাঝে তুহির উচ্চস্বর শুনতে পেল। সে আবরারের সাথে তুমুল তর্কে লিপ্ত হয়েছে। তার গলার আওয়াজ স্বাভাবিকের চেয়ে কয়েক পর্দা ওপরে চড়ে গেল। আবরার, তুমি নিজের জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছো? ওনাকে এ অবধি কেন এনেছো? আবরার ঠান্ডা মাথার মানুষ। সে ঠান্ডাভাবেই সব হ্যান্ডেল করতে চায়। এগিয়ে এসে বলল, তুহি প্লিজ আগে চিৎকার বন্ধ করো, একটু শান্ত হও। কি শান্ত হব? তুমি বলতে পারো, কিন্তু আমি না। তুহি, ওদের মনে হয় একবার সামনাসামনি বসে কথা বলা দরকার। অনেক তো হলো, আর কতদিন এভাবে নিজের অতীত থেকে পালিয়ে বেড়াবে নৌমি? তুই রাগ সামলে বলল, তুমি কি ভেবে এসব করছো আমি জানি না। আমি বুঝতে পারছি নমি স্কুলের ঠিকানাটাও তুমিই দিয়েছিলে। এবার আজলানের দিকে তাকিয়ে বলল, আপনি কি কথা বলবেন আমি জানি না, কিন্তু নওমিকে কোনো রকম কথা শোনানোর চেষ্টাও করবেন না বলে দিলাম। আর না তো জোর জবরদস্তি। আর যদি আদনানকে নেওয়ার চিন্তা থাকে তাহলে এখনই আসতে পারেন। আজলান এবার জবাব দিল, আমি আদনানকে কেড়ে নিতে আসিনি। ও আমার নিজের রক্ত, নিজের সন্তান। ওকে নিতে চাইলে আমি সহজেই নিয়ে যেতে পারতাম, কিন্তু জোর করার ইচ্ছে বা মন মানসিকতা আমার কিছুই নেই। আমি শুধু এত বছরের একটা ভুল বোঝাবুঝি মেটাতে চাই। তুই তাচ্ছিলের হাসি হেসে বলল, হঠাৎ এত বছর পর আপনার এটা মনে হলো কেন যে এটা ভুল বোঝাবুঝি? কেনই বা মেটাতে ইচ্ছে হলো? আবরার আর নমি এতক্ষণ সবটা দেখছিল। এখন আবরার তুহিকে থামিয়ে দিল। আহ তুহি, থামো তো। ওদের সত্যি কথা বলার প্রয়োজন। পুরো বিষয়টা আমরা কেউ জানি না। হতেও পারে দুজনের পরিস্থিতি শিকার। তুহি গরম চোখে তাকিয়ে বলল, যা মন চাই করো তুমি। বলে সে রুমের দিকে হাঁটা দিল। আবার থেমে পেছনে ফিরে বলল, নওমির ইচ্ছের বিরুদ্ধে যদি ওকে কোনো চাপ দেওয়া হয় সেটা ভালো হবে না, মাইন্ড ইট। আবরার, তোমাকেও বলে রাখলাম। হন হন করে চলে গেল ভিতরে। এইদিকে আবরার ওর পেছনে পেছনে যেতে যেতে বলল, ভাই, আপনার জন্য তো এখন আমার সংসার ভাঙতে বসেছে। আপনাকে সাহায্য করতে গিয়ে বউ আমাকে হুমকি দিচ্ছে। আজলান না চাইতেই হাসলো একটু। আবরার যেতে যেতেই বলল, ভাই, নৌমিকে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, জোর করবেন না কিন্তু। আবরার যেতেই আজলান ধীর পায়ে এগিয়ে গেল। নমি আদনানকে শক্ত করে চেপে ধরে রেখেছে। ভয়ে নাকি চিন্তায় জানা নেই, কিন্তু ওর গা হাত পা কাঁপছে। আদনান ওর অবস্থা বুঝতে পেরে বলল,
নওমি, নওমি প্লিজ একটু শান্ত হও। আমি আদনানকে কেড়ে নিতে আসিনি, আমি একটু কথা বলতে এসেছি। আমাদের মধ্যে যা হয়েছে এসব কেউ ষড়যন্ত্র করেই করেছে। প্লিজ একটু ঠান্ডা মাথায় কথা বলি। নমি নিজেকে ধাতস্থ করে ঠান্ডা কণ্ঠে বলল। আপনার সাথে বলার মতো কিছুই নেই, যা হয়েছে সবই কাচের মতো পরিষ্কার। কিছুই পরিষ্কার না, প্লিজ। অনেক কিছু আমাদের আড়াল রয়ে গেছে, যার কারণে এই দূরত্ব। নমি ওর কথা শুনতেই চাইছে না। আজলান একটা দীর্ঘশ্বাস ফেলে ওর সামনে এসে দাঁড়ালো। নমি আজলানের দিকে না তাকিয়েই আদনানকে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিয়ে মুখ ফিরিয়ে রইল। সে এই মুহূর্তে আজলানের কোনো কথাই শুনতে প্রস্তুত নয়। আজলান কিছুটা জোরের সুরেই অথচ অত্যন্ত নরম গলায় বলল। প্লিজ নওমি, আজ তোমাকে আমার কথা শুনতেই হবে। আমি তোমাকে বসতে বলছি, প্লিজ একটু বসো। সব কথা শোনার পর যদি তোমার মনে হয় তুমি ঠিক, তাহলে বিশ্বাস করো আমি আর তোমাকে জোর করব না। আজলানের অনমনীয় জেদ আর আকুলতা দেখে সে আর ফিরিয়ে দিতে পারল না। এক প্রকার অনিচ্ছা আর ক্ষোভ নিয়েই সে সোফাটায় ধপ করে বসে পড়ল। আদনান মায়ের কোল ঘেঁটে তখনও গোল গোল চোখে আজলানকে দেখছিল। আজলানও সেটা দেখেছে, কিন্তু তাকাতে পারছে না সে। নিজের ছেলে হয়েও তার দিকে তাকাতে তার ভাবতে হচ্ছে। ওর দিকে চোখ পড়তেই কলিজা মোচড় দিয়ে উঠছে আজলানের। আজলান নমির মুখোমুখি একটা সিঙ্গেল সোফায় বসলো, কিন্তু কথা শুরু করার আগে সে ভেতরের রুমের দিকে তাকিয়ে গলা উঁচিয়ে ডাকলো। আবরার, তুহি, তোমরা প্লিজ একটু ড্রয়িং রুমে বসো। আমি চাই আজ যা কথা হবে তা তোমাদের সবার সামনেই হোক। আবরার আর তুহি ভেতরের রুম থেকে ধীর পায়ে বেরিয়ে এলো। তুহির মুখে তখনও অসন্তোষের ছাপ স্পষ্ট, আর আবরার বেশ গম্ভীর। সবাই বসার পর আজলান একটা গম্ভীর শ্বাস নিয়ে নমির দিকে তাকালো। তার কণ্ঠটা সিরিয়াস। আমি এখনো জানি না আমাদের সাথে এই জঘন্য কাজটা কে করেছিল। আমি তোমাকে ইচ্ছে করে ভুল বুঝিনি, না তো তুমি। তুহি চুপ থাকতে পারল না, কথার মাঝেই বলে উঠল। নিজের স্ত্রীকেই তো আপনি চিনতে পারেননি। এতই যখন টান, তাহলে ওকে চিনেননি কেন? আদনানকে চুরি করা বাচ্চা বলতেও তো আপনার বাধেনি। কথার মাঝে কথা বলায় আবরার বিরক্ত হলো, কিন্তু আজলান বিচলিত না হয়ে বলল। আমি আদনানকে চুরি করা বাচ্চা বলিনি, আমি উদাহরণ দিয়েছিলাম। তাছাড়া নওমিকে আমি কখনোই এই বেশে দেখিনি। আমি নিশ্চয়ই আমার চেম্বারে আসা কোনো নারীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব না, এটা আমার পেশাগত নীতিতেও পড়ে না। আমার জায়গায় অন্য কেউ থাকলেও এই নিকাবের আড়ালে আড়ালে নওমিকে চট করে চিনতে পারতো না। তুই চুপ হয়ে গেল। এই পর্যায়ে নমি মুখ খুলল। জীবনের এমন একটা পর্যায়ে কাটিয়ে এসেছি যেখানে দুনিয়ার দিকে তাকালে দেখতাম অনেক মানুষ, কিন্তু আমার আপনার তালিকায়, আপনের তালিকায় একজনও নেই। এত এত লোকের ভিড়ে কেউ যে আমায় নিঃস্বার্থ ভালোবাসবে এমন কেউ ছিল না। তখন সব দিক শূন্য, দিশেহারা আমি। কিন্তু ভুলে গিয়েছিলাম পুরো দুনিয়ায় কেউ না থাকলেও একজন আছে যে কখনোই মুখ ফিরিয়ে নেয় না। মহান আল্লাহ তাআলা মনে পড়তেই ফিরে গেলাম তার দরবারে। আর এই কারণেই আমার পরিবর্তন। ধাক্কা খেয়ে শিখলাম মহান রব ছাড়া আপন বলতে কিচ্ছু নেই। আর ওনার দয়াতেই আজ আমি আর আমার আদনান এই কঠিন শহরে, কঠিন জীবনে মাথা উঁচু করে বেঁচে আছি। তুই কিছু বলতে চাইছে, আবরার থামিয়ে দিয়ে বলল। তুই প্লিজ আগে ওনাকে কথা শেষ করতে দাও। আজলান দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো। আমি জানি না কে সেই ডায়েরিটা তোমার ড্রয়ারে রেখেছিল, আর খেই বা বেনামি চিঠিগুলো দিয়েছিল, তার হদিস আমি আজও পাইনি। আমি শুধু এতটুকু বুঝতে পেরেছি, আমরা দুজনেই কোনো এক তৃতীয় ব্যক্তির কুৎসিত ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম, যার একমাত্র উদ্দেশ্যই ছিল আমাদের আলাদা করা। ডায়েরি? চিঠি? বলেই তুই নওমির দিকে তাকালো। নমি ঘাড় উঁচিয়ে মাথা নাড়ালো, অর্থাৎ এই বিষয়ে সে কিছুই জানে না। আজলান নমির দিকে তাকিয়ে দেখলো ওর মুখে বিস্ময়। তুহির মুখটাও হা হয়ে গেছে। আজলান বুঝতে পারলো 3 বছর আগে থেকেই পর্দার আড়াল থেকে যে খেলাটা খেলা হয়েছিল তার এক বড় অংশ নমি নিজেও কোনো দিনই জানতে পারেনি। নমি সন্দেহের চোখে তাকিয়ে বলল। কিসের ডায়েরি, কিসের চিঠির কথা বলছেন আপনি? এটা আপনার মন গড়া গল্প নয়, তার গ্যারান্টি কি? মন গড়া গল্প বলার দরকার কি আমার? যা ক্ষতি হওয়ার তা কি আমার হয়নি? সেই ডায়েরি এবং চিঠিগুলো আমি বহু আগেই পুড়িয়ে ফেলেছি, না হয় তোমাদের সন্দেহ করতে হতো না আমার। তুই প্রশ্ন করলো। কী ছিল ডায়েরিতে? তোমার ড্রয়ার থেকে একটা ডায়েরি পেয়েছিলাম, যেখানে লেখা ছিল তুমি আমাকে কখনোই মেনে নিতে পারোনি, আমার অগোচরে অন্য কারোর সাথে জড়িয়ে পড়েছো। এরপর আজলান চিঠি আর ফোনের মেসেজ সব কথা খুলে বলল। নমি স্তব্ধ হয়ে আজলানের কথাগুলো শুনছিল।
তার ফর্সা মুখটা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। সে হতভম্ব হয়ে বলল, আমি কোনোদিন ডায়েরি লিখতাম না, আর না কোনো চিঠি আমার কাছে এসেছে। আর আমার জীবনে আপনি ছাড়া